বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। করোনাময় দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অসাধারণ উদ্যোগে সংযুক্ত হতে পারে আমি যথারীতি আনন্দিত। আমি আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আন্তরিক আহ্বান জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমার নির্ধারিত বিষয় আন্তর্জাতিক অর্থনীতি ভলিউম 2, কোড নাম্বার 242203। আজকের আমরা আন্তর্জাতিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের এটি চতুর্থ ক্লাস। আমাদের যে অধ্যায়টি পড়তেছি আমরা সেটির নাম হলো লেনদেন ভারসাম্য তত্ত্ব, থিওরি অফ ব্যালেন্স অফ পেমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যে আরও 3টি ক্লাস আপলোড করেছিলাম। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে যে প্লেলিস্ট থেকে ওই ক্লাসগুলো দেখে যদি আমরা এই ক্লাসে প্রবেশ করি তাহলে যে আলোচনার যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা যথারীতি পড়ার জন্য যে বইগুলোর দুটি বইয়ের উদাহরণ দিয়ে থাকি আমি। একটা হলো আমাদের কিন্ডেল বার্জারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 8th এডিশন, অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, মনতোষ চক্রবর্তী। আমাদের শিক্ষার্থীরা সবাই অধিকাংশ বলতে গেলে বাংলা বইয়ের উপর অভ্যস্ত। সেই ক্ষেত্রে আমি মনতোষ চক্রবর্তীর ভলিউম 2 এই বইটি বেশি অনুসরণ করেছি এবং বিভিন্ন জায়গায় এই বই থেকে অনেকগুলো এটাকে পেজ স্ক্যান করে যুক্ত করেছি। তো এই জন্য এই বইটির সুবিধা দিলাম যেন বাজার থেকে সংগ্রহ করতে সুবিধা হয়। এখানে সিলেবাস দেয়া আছে, যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারা যে কোনো প্রয়োজনে নির্ধারিত সিলেবাসটা দেখে নেবে যে কোন অধ্যায় কতটুকু পড়তে হবে। আজকে আমরা অধ্যায় 2 পড়ছিলাম। এটা অধ্যায় 2 এর যে সেকেন্ড ক্লাস। এখানে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট এবং ইটস কম্পোনেন্টস এগুলো নিয়ে আলাপ করেছি আমরা গত ক্লাসে। আজকে আমরা মূলত আমাদের ফোকাস পয়েন্ট হবে ব্যালেন্স অফ পেমেন্টস সিচুয়েশন ইন বাংলাদেশ। ব্যালেন্স অফ পেমেন্টস সিচুয়েশন ইন বাংলাদেশ, এটা একটা একটা আমাদের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হবে। আরেকটা বিষয় আমরা আলাপ করব সেটা হলো ফরেন ট্রেড অ্যান্ড ন্যাশনাল ইনকাম। এই দুটির মধ্যে যে সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। তো এটা আলাপ করার আগে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের যে কম্পোনেন্টসগুলো গত ক্লাসে আমরা আলাপ করেছি, আজকের ধারাবাহিকতার স্বার্থে আমি খুব সংক্ষেপে বিষয়গুলো একটু আলোকপাত করতে চাই। প্রথমত আমরা একটি দেশের নির্ধারিত সময়ে বা 1 বছর সময়ের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান, বস্তুগত এবং অবস্তুগত যত রকমের দ্রব্য সামগ্রী এবং সেবার আমরা ক্রয় বিক্রয় করি তার যে ধারাবাহিক হিসাব বিবরণী তাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। এর দুটি অংশ আছে আমরা জানি, একটা হলো ব্যালেন্স অফ ট্রেড আর একটা ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে আমরা এটার একটা আংশিক চিত্র পাই যেখানে শুধুমাত্র দৃশ্যমান আমদানি রপ্তানির যে ব্যবধান সেটি দৃশ্যমান আমদানি রপ্তানির ব্যবধানটাই সেখানে প্রকাশ পায়। আর ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে দৃশ্যমান অদৃশ্যমান আমাদের সেবা খাত, মূলধন খাত, সামঞ্জস্যমূলক খাত, সকল খাতের একটা পরিপূর্ণ সামগ্রিক একটা বিবরণী আমরা পাই, যেখানে সেটা হলো আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। এবং ব্যালেন্স অফ পেমেন্টকে সবসময় ভারসাম্য অবস্থায় রাখতে হয়। এটি সামঞ্জস্যপূর্ণ অর্থে এক্স পোস্ট অর্থে এটাকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে হয়, সেগুলো আমরা গত ক্লাসে বলেছি। আজকে আমরা মূলত ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশনটা কি বাংলাদেশে। আমরা জানি যে আমরা 1971 সালে স্বাধীনতার পরে আগামী বছর 2021 সালে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব করার একটি প্রস্তুতি জাতিগতভাবে আমরা নিচ্ছি। এই 50 বছরে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা কোথায়, আমরা কোথায় আছি, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। তো এই জন্য আমি ঠিক প্রচলিত অর্থে যেহেতু তোমরা উচ্চতর পর্যায়ের শিক্ষার্থী, সেই জন্য ঠিক বই থেকে কতগুলো গদবাঁধা আমাদের যে তথ্য উপাত্ত সেগুলোকে শুধু শেয়ার না করে আমাদের পত্রপত্রিকা, বিশেষজ্ঞ জনদের যে দৃষ্টিভঙ্গি
এবং সাম্প্রতিক সময়ের পত্রপত্রিকায় আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সংক্রান্ত যে মতামতগুলো, সেগুলোর কয়েকটা ইমেজ তোমাদের জন্য পরবর্তী স্লাইডে দেখাচ্ছে। তো প্রথম স্লাইডে দেখো, এখানে আমাদের একটা দাড়িপাল্লার মধ্যে এক ইমব্যালেন্স অবস্থায়, আমি গত ক্লাসে দেখাছিলাম একটা ব্যালেন্স অবস্থায়, এটা হলো ইমব্যালেন্স অবস্থায়, এইদিকে বেশি আর এইদিকে কম। এটি যদি বাংলাদেশের সিচুয়েশনে যদি কনটেক্সটে যদি আমরা এটা বলি, তাহলে বুঝবো যে আমাদের আমদানির পরিমাণ বেশি, আমদানির যে জাহাজ সেই জাহাজে কন্টেনার বেশি, আর রপ্তানির যে জাহাজ সেই জাহাজে কন্টেনার অনেক কম। অর্থাৎ এটি একটি ভারসাম্যহীন অবস্থা। আর যদি এটা উন্নত বিশ্বের কোনো কনটেক্সট হতো, যাদের রপ্তানি বেশি, তাহলে তাদের রপ্তানি আয় বেশি এবং আমদানি ব্যয় কম, তাহলে তাদের ক্ষেত্রে হতো এটা হলো অনুকূল ভারসাম্য, অর্থাৎ তাদের রপ্তানি আয় বেশি এবং আমদানি আয় কম। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি, তাহলে এটার বাস্তবতা হলো যে আমাদের আমদানিটা বেশি আর রপ্তানিটা কম, সেই জন্য এটা হলো ভারসাম্যহীন একটা অবস্থা। আর নিচের যে স্লাইডের মধ্যে এই ইমেজটা একটু খেয়াল করো, ব্যালেন্স অফ পেমেন্ট সংক্রান্ত বিষয় বলা আছে শিরোনামের মধ্যেই। এখানে দেখা যাচ্ছে আমাদের রপ্তানি আয়টা অনেক কম আর আমদানি ব্যয়টা অনেক বেশি, সেই জন্য আমদানি ব্যয়ের যে পাল্লা সেটা ঝুঁকে আছে। আর এটাকে সমান করার জন্য প্রাণপণে চেষ্টা করতেছে নিচে আমাদের জনগণ বা সরকার, যারা চাচ্ছে যে এটা ওইদিকে ঝুঁকে না থেকে সমান হোক। এখন এই যে টানাটানি করছে এই ব্যালেন্স অফ পেমেন্টকে ব্যালেন্সে আনার জন্য, সেটা এই টানাটানিটা হলো প্রতীকী অর্থে। আমরা এই টানাটানির যে একাডেমিক অর্থ, সেটাই খোঁজার চেষ্টা করব আজকের এই ক্লাসে, যে মূলত কিভাবে আমরা এরকম গায়ের জোরে টেনে তো আর পাল্লা সোজা করা যাবে না, এটাকে কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি, আমাদের রপ্তানি আয়কে বাড়াতে পারি। রপ্তানি আয় বাড়ালেই পাল্লা নিচের দিকে নামবে, ওইটা যত বেশি হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। আমদানি ব্যয় যত বেশি হোক না কেন সেটি আমাদের সামর্থ্যের প্রতীক, আমাদের শক্তির প্রতীক, যে আমরা কতটুকু আমদানি করতে পারি। যদি বেশি আমদানি করতে পারি, আমাদের সামর্থ্য থাকে, ক্যাপাসিটি থাকে, সেটি কোনো খারাপ দিক নয়। কিন্তু রপ্তানি আয়টাও হতে হবে তার সমান, তবেই রাষ্ট্রের একটা শৌর্যবীর্য, রাষ্ট্রের একটা মানে একটা শক্তি প্রকাশ পাবে বাণিজ্যের মধ্য দিয়ে। আমরা এর পরের স্লাইডে যাই। পরের স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে এখানে কতগুলো বিভিন্ন সময়ের, আমি বইতে অনেক পুরনো সেই তথ্যগুলো না দিয়ে হালনাগাদ তথ্যগুলো পত্রপত্রিকার সাহায্য নিয়ে, যে রিপোর্টিংগুলো সেই রিপোর্টিংয়ের সাহায্য নিয়ে বাস্তব অবস্থাটাকে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে 2013 সালের একটা আমাদের নিকট অতীতে 2013 সালের লেনদেন ভারসাম্যের একটা গ্রাফ দেয়া আছে। এই গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে আমাদের সবসময় যেটা হলো আমাদের আয়টা বেশি, আয়টা কম, তারপরে হলো এটা 2012 সালের, আর যেটা হলো আমাদের হলুদ রঙের সেটা হলো 2013 সালের। তো এখানে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে এরকম সবসময় এই যেটা মাইনাস সমস্ত মানে বাণিজ্য ঘাটতি আর কি, মানে ঘাটতির মধ্যে মাইনাস অবস্থার মধ্যে আমরা চলতি হিসাবে ভারসাম্যের মধ্যেও মাইনাস, বাণিজ্য ঘাটতির মধ্যেও মাইনাস। আর পরের যে স্লাইডের মধ্যে এই স্কিমে দেখা যাচ্ছে আমাদের 2011 সাল থেকেই বলছে রিপোর্টিংয়ের মধ্যে, 2011 সাল থেকেই আমাদের যে ব্যবস্থাপনার নাজুক অবস্থার কারণে লেনদেন ভারসাম্যের চিত্রটা নেগেটিভ অবস্থাতে। এটা হলো এরকম যে আমাদের বিদেশি বিনিয়োগ, চলতি হিসাবের ঘাটতি, বাণিজ্য ঘাটতি, এগুলো 2012 সাল, 2013-14 সালের দেয়া আছে। তো এখন এই ঘাটতির হিসাবটা আরও আমরা দেখি এরকম আরও পরবর্তী সময় 2016-17 এবং 2017-18 সালেরও পত্রিকা রিপোর্ট থেকে আমরা এই ইমেজগুলো নিয়েছি আমরা। সেখানে দেখা যাচ্ছে যে লাল যেই স্তম্ভটি আছে সেটি হলো বাণিজ্য ঘাটতির একটা চিত্র, আর যেটি সবুজ রঙের সেটি হলো আমাদের চলতি হিসাবের ঘাটতি। অর্থাৎ দুইটাই ঘাটতির স্তম্ভ, এর মধ্যে যেটা লাল রঙের সেটা বাণিজ্য হিসাবের, আর একটা হলো চলতি হিসাবে। তো যাই হোক, আমরা দেখা যায় 2016-17 সালে আমাদের এটা হলো কোটি ডলারে হিসাবটা। 2016-17 সালে দেখা যাচ্ছে আমরা বাণিজ্য হিসাবের মধ্যে
818 কোটি ডলারের ঘাটতির মধ্যে, আর চলতি হিসাবের মধ্যে সেটা হলো 180 কোটি ডলার। আবার 17-18 সালে এসে এই ঘাটতির পরিমাণ আরো অনেক বেড়েছে, দুই দিকেই বেড়েছে। দেখা যাচ্ছে আমাদের 2017-18 সালে বাণিজ্যের ঘাটতি হলো 1530 কোটি মার্কিন ডলার, আর চলতি হিসাবের যে ঘাটতিটা সেটা হলো 851 কোটি ডলার। এটা হলো 16 থেকে 18 সালের। আমরা 19 সালের যদি পুরো দেশের মানে আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা সেটার দিকে যদি একবার ফিরে দেখি, তাহলে অর্থনীতির যে মূল বাস্তবতা আমাদের চোখের সামনে আসবে। সেটা হলো এরকম যে আমাদের নিম্নমুখী বিনিয়োগ, নিম্নমুখী কর্মসংস্থান, নিম্নমুখী রপ্তানি, নিম্নমুখী, তারপরে হলো আমাদের রাজস্ব আদায় নিম্নমুখী, ঊর্ধ্বমুখী যেটা সেটা হলো মূল্যস্ফীতি, খেলাফেরি, রেমিটেন্স ইত্যাদি। মানে অর্থনীতির চিত্র এখানে মোটামুটি ওভারঅল চিত্র। এই চিত্রগুলো থেকে বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি এগুলো যদি নিম্নমুখী হয়, রাজস্ব আদায় যদি নিম্নমুখী হয়, তাহলে অর্থনীতির যে চালচিত্র আমরা পাই সেটি খুব আশাব্যঞ্জক কোনো বিষয় নয়। তো এই সমস্ত 2013-14 থেকে 2017-18, 16-17 এবং 19 সালের যে অর্থনীতির যে অবস্থা, সেগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটার একটা সারমর্ম আমরা পাই যে এটা যে আমাদের যে লেনদেন ভারসাম্য, সেই লেনদেন ভারসাম্যের মধ্যে আমরা একটি ভারসাম্যহীন অবস্থার মধ্যে আছি, প্রতিকূল ভারসাম্যের মধ্যে আছি। এখন এই প্রতিকূল ভারসাম্যটা কেন হয়, আমরা এই প্রতিকূল ভারসাম্য থেকে কিভাবে উত্তরণ করতে পারি, কোন কোন জায়গাতে আমাদেরকে নার্সিং করার সুযোগ আছে বা আমরা করব। এরপরে হলো যে আমাদের এই লেনদেন ভারসাম্যকে আমাদের অনুকূল করার জন্য বা প্রতিকূলতা দূর করার জন্য আমদানি বিকল্প নীতি নাকি রপ্তানি উন্নয়ন নীতি, এটি একটি বড় একটি কি বলবো বিতর্ক আছে। তোমরা যারা উচ্চতর শ্রেণীর শিক্ষার্থী যারা, তারা এটা নিয়ে তুমুল বিতর্ক করতে পারো, এবং এটি আমাদের মোটামুটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূর করার জন্য আমদানি বিকল্প নীতি এবং রপ্তানি উন্নয়ন নীতি, এই দুটির মধ্যে তুমি কোনটি সাপোর্ট করো। এগুলোর পক্ষে বিপক্ষে বিষয় আছে, আমরা পরবর্তী আলোচনা এগুলো আসছি। তা আমরা যাই আমাদের মূল আলোচনার মধ্যে যাই। এখানে আরও একটা স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে এরকম যে আমাদের বন্দরের একটা দৃশ্য। বন্দরের দৃশ্যের মধ্যে আমরা রপ্তানি দ্রব্যের পরিমাণ হয়তো কম, কন্টেইনারগুলোতে রপ্তানি দ্রব্যের পরিমাণ কম দেখা যাচ্ছে, আর অন্যদিকে আমদানি কন্টেইনারে পুরা বন্দর ঠাসা। তাহলে রপ্তানির কন্টেইনার যদি কম হয় আর আমদানির কন্টেইনার যদি পুরো বন্দর ঠাসা হয়, তাহলে ডেফিনেটলি যেটা হবে সেটা হলো বাণিজ্য ঘাটতি। আর বাণিজ্য ঘাটতি যদি ব্যাপক হয়, তাহলে শুধু সামঞ্জস্যপূর্ণমূলক হিসাব দিয়ে আমরা এটাকে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আনা আমাদের জন্য মুশকিল হবে। তো সেই জন্য আমরা এখন দেখব যে আমাদের আসলে কারণগুলো কি, এরকম বাণিজ্য ঘাটতির বা লেনদেন ভারসাম্যহীনতার যে কারণ, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব। এর মধ্যে যে কারণগুলো, এই কারণগুলোর মধ্যে স্লাইডে আমি প্রধান কয়েকটি কারণ তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম। প্রথম যেটা সেটা হলো খাদ্য ঘাটতি। আমরা শুরু থেকে খাদ্য ঘাটতির দেশ হিসাবে আমাদের পরিচয় ছিল, যদিও সাম্প্রতিক সময়গুলোতে আমরা খাদ্য ঘাটতি অনেকাংশেই আমরা মেটাতে পেরেছি। আমাদের টোটাল যে বাণিজ্য, সেই বাণিজ্যের মধ্যে এখন আমরা আর খাদ্য আমদানির পেছনে আমাদের সেই উল্লেখযোগ্য পরিমাণ টাকা যায় না। তবে এটি একটা আমাদের একটা স্থায়ী একটি বিষয়, আমাদের কারণ আর কি, যেখানে যেহেতু খাদ্য একটি মৌলিক বিষয়, সেই আমদানি না করে যখন প্রয়োজন হবে এটা আমদানি না করে আমাদের কোনো উপায় নাই। আমরা সরাসরি অত খাদ্যশস্য যেটি আমরা চাল আমদানি করছি না, বরং ক্ষেত্র বিশেষে রপ্তানি করছি সুগন্ধি চাল এবং চিকন চাল। কিন্তু আমাদের মোটা চাল এবং গম, সেগুলো আমাদেরকে অনেক সময় আমদানি করতে হয়, এবং অন্যান্য খাদ্যদ্রব্যগুলো আমদানির আওতার মধ্যে আছে। সেই জন্য খাদ্য ঘাটতির দেশ হিসাবে আমাদেরকে আমদানি বাধ্যতামূলকভাবে করতে হয়, এটি একটি কারণ। তেল সংকট, আমরা জানি যে আমাদের যে ডিজেল, পেট্রোল, কেরোসিন, এগুলো আমরা আমদানির উপরে অতিমাত্রা নির্ভরশীল। আমাদের পরিবহন খাতে এবং শিল্প সম্প্রসারণের জন্য
আমাদের এই তেলের যে আমদানি চাহিদা এটি ক্রমাগত বাড়ছে। তো আমরা এই কারণে এবং যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন বেড়ে যায়, কারণ আমাদের এটার উপর আমাদের কোনো হাত নাই। এই সম্প্রতি করোনার যেই সময়টা 2020 সালের শুরুতে করোনা আক্রমণ হওয়ার পরে আহ, আন্তর্জাতিক তেলের বাজারে ব্যারেল প্রতি তেল $20 নেমে আসছে, সেটা একটা অস্বাভাবিক ঘটনা। এরকম ঘটনা কখনোই ঘটে না। তো যখন শিল্প কলকারখানা সব বন্ধ হয়েছে, যাতায়াত বন্ধ হয়ে গেছে পৃথিবীর সকল দেশের একসাথে, তখন ঠিক কোনো রাষ্ট্র আর তেল যখন আমদানি করেনি, তখন শুধুমাত্র এটা পরিস্থিতির কারণে তেলের যে দাম সেটি সিগনিফিকেন্টলি কমে আসছে। কিন্তু বাস্তবে তেলের দাম আসলে এরকম কখনোই কমে না, বরং আমরা 170-80 ডলারেও আমাদেরকে ব্যারেল প্রতি তেল কিনতে হয়েছে কোনো কোনো সময়। সুতরাং আমাদের যে ক্রমবর্ধমান যে পরিবহন খাত, আমাদের যে শিল্প খাত, এগুলোতে আমাদের জন্য আমাদের পেট্রোল, ডিজেল এবং কেরোসিন, এই এবং অকটেন, এই বিষয়গুলো আমাদের পরিবহনের জন্য, আমাদের কলকারখানার জন্য দরকার। সেই জন্য তেল আমদানি খাতে আমাদের প্রচুর পরিমাণ আমদানি ব্যয় করতে হয়। এরপরে অস্থিতিস্থাপক রপ্তানি পণ্য। এটা হলো এরকম যে আমরা রপ্তানি পণ্যের মধ্যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দাম যেভাবে বাড়ে, আমরা যদি রপ্তানি পণ্যটা একই হারে বাড়াতে পারি তাহলে সেটা হলো একক স্থিতিস্থাপক। দাম যে হারে বাড়লো, রপ্তানি পণ্যের চাহিদা যদি এর চেয়ে কম হারে বাড়ে, সেটা হলো অস্থিতিস্থাপক। আর দামের পরিবর্তনের চেয়ে যদি আমাদের আহ, রপ্তানি পণ্যের চাহিদা যদি আরো বেশি হারে বাড়ে, তাহলে সেটা হলো স্থিতিস্থাপক। আমাদের রপ্তানি পণ্যের যে চাহিদা, বিদেশিদের কাছে আমাদের রপ্তানি পণ্যের যে চাহিদা, সেটা হলো অস্থিতিস্থাপক প্রকৃতির। যে কারণে অনেক সময় দাম কমলেও আমরা ঠিক বেশি পরিমাণ রপ্তানি করে যে আয় করব, সেটি আমাদের জন্য অনেক সময় হয়ে ওঠে না। এরপরে হলো মুদ্রাপান হ্রাস। এটি আমাদের, আমি গত ক্লাসেও আমাদের এই প্রসঙ্গটি আলাপ করেছিলাম প্রসঙ্গক্রমে। আমরা ডিভ্যালুয়েশন, ডেপ্রিসিয়েশন বা বিনিময় হার হ্রাস, এগুলো সব এক সূত্রে গাঁথা। আমরা এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের রপ্তানিকে বাড়ানোর চেষ্টা করি এবং আমদানিকে কমানোর চেষ্টা করি। যদিও আমরা সবসময় এই প্রক্রিয়াতেই আমাদের যে সাফল্য অর্জন করতে পারি তা নয়, এটি একটি বিষয়। বিশ্বায়ন এবং অবাধ বাণিজ্য আরেকটি কারণ। কারণ বর্তমানে বিশ্বায়নের যুগে আমরা আমাদের বাণিজ্যের উপরে আমাদের নিয়ন্ত্রণ, আহ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, যেটি প্রত্যক্ষভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে, সেটি অনেক সময় পুরোপুরিভাবে হয়ে ওঠে না। অবাধ বাণিজ্যের কারণে আমাদের উন্নত বিশ্বে আমাদের বাজারটা, রপ্তানি পণ্যের বাজারটা সংকুচিত। অন্যদিকে আমাদের কাছে আমাদের আমদানি, যেটি এটার দিকে আমাদের ঝুঁকতে হচ্ছে অনেক বেশি। এই অবাধ বাণিজ্যের কারণে একটি উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্র হিসেবে আমরা খুব সুবিধাজনক অবস্থার মধ্যে নাই। যে কারণে উন্নত ধনী রাষ্ট্রগুলো, যারা শিল্পোন্নত রাষ্ট্র, যাদের শিল্প পণ্যের বৈচিত্র্যতা আছে এবং তাদের শিল্প পণ্যের মান, গুণাগুণ এগুলো অনেক বেশি, যাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং আছে, তারা রপ্তানি বাজারে দাপটের সাথে বিরাজমান থাকে। আর অন্যদিকে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো, এগুলো খুব দাপটের সাথে আন্তর্জাতিক যে বাণিজ্যের বাজারে তারা অবস্থান করতে পারে না। যে কারণে আমাদের রপ্তানিটা হয় কম, আমদানি হয় বেশি। আমাদেরকে বৈদেশিক ঋণ পরিশোধ ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক বেশি ব্যয় করতে হয়। আহ, এই কারণে আমরা এর ঘাটতির দিকে থাকি। এরপরে অদৃশ্য খাতে আমাদের অনেক ব্যয় বেড়ে যাচ্ছে দিনে দিনে। আমাদের আমদানি খাতে আমরা আমাদের যে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, এগুলোর মধ্য দিয়ে আমাদের যে অসাধু যারা রপ্তানিকারক এবং আমদানিকারক, তারা আমদানি রপ্তানির মধ্যে আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসের মধ্য দিয়ে রপ্তানি পণ্যের মূল্য বেশি দেখিয়ে টাকা বেশি করে চলে যাচ্ছে। অন্যদিকে আমদানি পণ্যের মূল্য কম দেখিয়ে এখানে আমাদেরকে ট্যাক্সটা আমরা কম শো করছি। এই সকল কারণে এখানেও আমরা একটা ঘাটতির মধ্যে আছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখন এরপরে এই কারণগুলো ছাড়াও আমাদের আরো অনেকগুলো বিরাজমান কারণ আছে। আমি প্রধান কারণগুলি শুধুমাত্র সময়ের সীমাবদ্ধতার জন্য এখানে আলাপ করলাম। তোমরা পাঠ্য বইগুলো থেকে এরকম আমাদের যে লেনদেন ভারসাম্যহীনতার আরো অনেকগুলো কারণ তোমরা খুঁজে পাবে। এখন আমরা, প্রশ্ন হলো যে আমরা যে একটা স্লাইডে দেখালাম যে আমরা শরীরের শক্তি দিয়ে টানছি আমরা আমাদের রপ্তানি আয়কে বাড়ানোর জন্য। আসলে শরীরের শক্তি দিয়ে টেনে রপ্তানি আয় বাড়ানোর কোনো সুযোগ নেই।
ওই পাল্লাকে টেনে সোজা করা যাবে না। এটি সোজা করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো আমাদের এই দূরীকরণে আমাদের কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে বাণিজ্যের মধ্য দিয়ে। সেই ব্যবস্থাগুলোর মধ্যে প্রথম যে ব্যবস্থাটি সেটি হলো রপ্তানি বৃদ্ধি। আমাদেরকে যে কোনো মূল্যে রপ্তানি বৃদ্ধি করতে হবে। রপ্তানি বৃদ্ধির অনেক উপায় আছে। আমরা যদি টেকসই রপ্তানি দ্রব্য উৎপাদন বানাতে করতে পারি, পণ্যের গুণাগুণ যদি ভালো হয় এবং এটার উপকরণ ব্যয় যদি কম হয়, তাহলে আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের প্রতিযোগী অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমরা যদি কম মূল্যে বিদেশি বায়ারদের কাছে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আমাদের বিদেশে রপ্তানি বাড়বে। রপ্তানি বাড়লে আমরা লেনদেন ভারসাম্যের মধ্যে আমাদের একটি সুবিধাজনক অবস্থার মধ্যে থাকব। সুতরাং রপ্তানি বাড়ানোর যত কৌশল আছে, বিদেশে আমাদের অনেকগুলো প্রতিনিধি আছে, এম্বাসি আছে। এই অ্যাম্বাসেডর যারা আছে এবং সেখানে কর্মরত যারা দায়িত্বশীল আছেন, তারা বিদেশের বাজারে বাংলাদেশের যে পণ্য, এই পণ্যের গুণাগুণ, এটার প্রকৃতি, এটার দাম, এগুলো সম্পর্কে ব্যাপক প্রচারণা এবং প্রয়োজন ভেদে বৈদেশিক যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলাতে আমাদের চৌকস যে সকল রপ্তানি দ্রব্য, সেগুলো নিয়ে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বিদেশি ক্রেতাদের কাছে আমাদের যে পণ্যের গুণাগুণ, এগুলো যদি আমরা প্রকাশ করতে পারি, তুলে ধরতে পারি, তাহলে রপ্তানি বেড়ে যাবে। রপ্তানি বাড়ার মধ্য দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং লেনদেন ভারসাম্যের দূরীকরণে আমরা ভালো অবস্থানে থাকব। আমদানি নিয়ন্ত্রণ, এটি এক গুরুত্বপূর্ণ কৌশল। আমদানি আসলে নিয়ন্ত্রণ করাটা এটা মুশকিল, কারণ আমাদের দ্রব্য প্রয়োজন হলে আমদানি করতে হবে এবং যে সকল দেশ থেকে আমরা আমদানি করব তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে যাই, তাহলে তারাও পাল্টা নিয়ন্ত্রণমূলক যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো, তারা খুব সুবিধাজনক অবস্থায় থাকবে না। এটি একটা চ্যালেঞ্জ আছে। এরপরও আমরা আমাদের অপ্রয়োজনীয় বা বিলাসজাত যে সকল ক্ষতিকর যে সকল দ্রব্য সামগ্রী, সেগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ করি, ব্যবহার নিয়ন্ত্রণ করি, তাহলে আমরা আমদানিটা কমাতে পারি। এই ক্ষেত্রে সরকারি যে উদ্যোগ, সেই সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নাগরিক হিসাবে যদি আমরা বিদেশি পণ্য বর্জন করি, বিদেশের বাজার যদি না থাকে, তাহলে বিদেশি পণ্য অটোমেটিক্যালি বাংলাদেশে আসার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এক্ষেত্রে আমাদের নাগরিক একটি দায়িত্ব রয়েছে। এরপর আমদানি বিকল্প শিল্প স্থাপন, এটি আরেকটা গুরুত্বপূর্ণ একটা কৌশল, যে আমরা যে সকল দ্রব্যগুলো বিদেশ থেকে আমরা আমদানি করি, সেই সকল দ্রব্য সামগ্রী এবং সেবা আমদানি না করে এর বিকল্প হিসেবে যদি দেশে আমরা উৎপাদন করতে পারি, তাহলে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে যাবে না, বরং আমরা রপ্তানি খাতে যে টাকাটা ব্যয় করতাম, আমদানি খাতে যে টাকাটা ব্যয় করতাম, সেটা দেশের থেকে যাবে এবং দেশের আয়, উৎপাদন, কর্মসংস্থান এগুলো বেড়ে যাবে। এটার একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে আমাদের লেনদেন ভারসাম্যের জগতে। সংকোচনমূলক মুদ্রানীতি, যদি আমরা মুদ্রানীতি, এটা এই যে দু তিনটা জিনিস এখানে একসাথে আছে। একটা হলো সংকোচনমূলক মুদ্রানীতি। আমরা যদি সংকোচনমূলক নীতি গ্রহণ করি বা মুদ্রার অবমূল্যায়ন করি, তাহলে বাংলাদেশিদের কাছে আমাদের যে রপ্তানি পণ্য, সেটি অপেক্ষাকৃত সস্তা মনে হবে, আর বৈদেশিক আমদানি দ্রব্য আমাদের ক্রেতাদের কাছে অপেক্ষাকৃত দামি মনে হবে। আমি পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে উদাহরণ সহকারে এটি আলাপ করব। আজকের ক্লাসে এই সময়টা হবে না। তো আমরা সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করলে বা মুদ্রার অবমূল্যায়ন যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে এবং আমদানি হ্রাস পাবে। এটি একটা কৌশল। এরপরে আমরা বিনিময় নিয়ন্ত্রণ, এটা হলো বিনিময় নিয়ন্ত্রণ বলতে মূলত আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটির নিয়ন্ত্রণ একমাত্র সরকারের কাছে। আমরা জনগণ কিন্তু চাইলেও একটি বৈদেশিক মুদ্রাকে নিজের হাতে রাখার সুযোগ নাই, বা এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা নেহায়েত যখনই আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে, বিদেশ ভ্রমণ বা অন্য কোনো কারণে, আমদানির কারণে, তখন আমরা স্থানীয় মুদ্রা সরকারের কাছে দিয়ে মুদ্রা কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো এজেন্সির কাছ থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হবে। এখন সরকার যদি কখনো আমাদের যে লেনদেন ভারসাম্যহীনতা দূরীকরণের জন্য আমদানি নিয়ন্ত্রণ করতে চায়, তখন সরকার এই বিনিময় নিয়ন্ত্রণটি করে। সেই ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর দ্রব্য সামগ্রী বা বিলাসজাত দ্রব্য সামগ্রী আমদানির এলসি করা হলে আমদানিকারককে নিরুৎসাহিত করার জন্য বৈদেশিক মুদ্রার
যে ভান্ডার সেটি খুব সহজেই উদার হয় না। সেখানে অনেক কঠিন নিয়ম কানুন করে দিয়ে আমদানিকে তখন নিরুৎসাহিত করা হয়। শুল্ক কাঠামোর পরিবর্তন এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হলো এরকম যে আমাদের শুল্ক কাঠামো পরিবর্তন করে উদার শুল্ক কাঠামো থেকে একটু রিজার্ভ একটি কঠিন তুলনামূলক একটি কাঠামোতে যেতে পারি। সেখানে আমদানি পণ্যের উপরে শুল্কের হার বাড়িয়ে দেওয়া যায়, তাতে আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। মূল্য বৃদ্ধি পেলে আমাদের আমদানিটা কমবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে লেনদেনের ভারসাম্যহীনতা সেটি থেকে আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকার একটা সুযোগ তৈরি হবে। বৈদেশিক বিনিয়োগ, আমরা যদি আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগকে যদি আকৃষ্ট করতে পারি, যে কোনোভাবে আমরা নানাভাবে আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছি আমরা। সেখানে আমাদের ইপিজেডগুলো যে এক্সপোর্ট প্রসেসিং জোন এগুলো তৈরি করার মধ্য দিয়ে আমাদের বিনিয়োগ যে পলিসি সেটাকে বিনিয়োগ বান্ধব করে আমাদের বিদেশি বিনিয়োগকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করছি, যেন বিদেশি বিনিয়োগ আসার মধ্য দিয়ে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ বাড়বে এবং তাতে আমাদের ভবিষ্যতে আমাদের রপ্তানি করার যে ক্যাপাসিটি সেটিও অনেক বেড়ে যাবে, আমদানি করার প্রয়োজনটা অপেক্ষাকৃত কমে যাবে। এরপরে পর্যটন খাতে গুরুত্ব আরোপ। আমি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা আগে বলেছি যে কোনো মূল্যে দেশে টাকা বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে হবে, আর বহির্মুখী যে বৈদেশিক মুদ্রার যে স্রোত সেটাকে কমাতে হবে। তাহলে আমরা আমাদের দেশে যদি বিদেশিদেরকে তাদের পর্যটনকে যদি আকৃষ্ট করতে পারি, আমাদের দেশে বাংলাদেশ অসীম সম্ভাবনার একটা দেশ, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে, একটি অতিথিপরায়ণ জাতি আমরা, আমাদের অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে নানা জায়গায়। আমরা যদি আমাদের আইন শৃঙ্খলার, আমাদের অবকাঠামোগত যেই সুযোগ সুবিধা, আমাদের যে নিরাপত্তা, এগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের সেই কক্সবাজার, আমাদের অন্যান্য সুন্দরবনকে কেন্দ্র করে, সিলেটকে কেন্দ্র করে, চট্টগ্রামকে কেন্দ্র করে, আমাদের বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জায়গাতে আমরা পর্যটনকে অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে বিদেশি পর্যটক যদি আকৃষ্ট করতে পারি, তাহলে এই খাতে আমরা প্রচুর পরিমাণ, একদিকে আমাদের দেশীয় লোকদের বিদেশমুখী যে বেড়ানোর প্রবণতা সেটা কমবে, অন্যদিকে বিদেশি যারা পর্যটক তারাও দেশে আসবে। এর মধ্য দিয়ে বিদেশে বেড়াতে যাওয়ার কারণে যে টাকা যে যেত সেটা বন্ধ হবে এবং বিদেশ থেকে আসা পর্যটকদের কারণে আমাদের দেশে অনেক বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়বে। আর এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হলো, সেটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। বাংলাদেশ আয়তনে ছোট, জনসংখ্যার ভারে অনেকটা বিপর্যস্ত একটি রাষ্ট্র। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে তিনটি রাষ্ট্র, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এগুলো জনসংখ্যার ভারে অনেকটা বিপর্যস্ত। এই আমাদের তিনটি এলাকা, এখানে পৃথিবীর মোট জনগণের একটা বড় অংশ এই তিনটি দেশে বসবাস করে। আমরা আমাদের দেশের কথাই বলি, ছোট দেশের মধ্যে আমাদের জনসংখ্যা বর্তমানে প্রায় 16-17 কোটি, এবং এই 16-17 কোটি জনসংখ্যার জন্য আমাদেরকে খাদ্যের সংস্থান করতে হয়। আমাদের কৃষি খাতে জমি কমে যাচ্ছে দিনে দিনে, কারণ বাড়তি জনসংখ্যার জন্য আমাদেরকে বিকাশমান নগর গড়তে হচ্ছে, স্কুল, কলেজ, নগর, ঘরবাড়ি, এগুলোর কারণে আমাদের যে কৃষি জমির উপরে মারাত্মক একটি বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমাদের জমি কমে যাচ্ছে, অন্যদিকে মানুষ বাড়ছে। তাহলে মানুষের জন্য, এই ক্রমবর্ধমান মানুষের জন্য যে খাদ্যের সংস্থান, আমরা কম পরিমাণ জমিতে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে না পারলে আমাদেরকে বাধ্য হয়েই যেতে হবে কোথায়? আমদানির উপরে নির্ভরশীল হতে হবে। এটার অনেক রকমের প্রভাব আছে। একটা হলো এরকম যে আমাদের এই কম জনসংখ্যার জন্য, বেশি জনসংখ্যার জন্য, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কম জমিতে আমরা যে খাদ্য উৎপাদনের চেষ্টা করছি, তাতে আমাদেরকে উচ্চ ফলনশীল বীজের বিষয়ের দিকে আমাদের যেতে হচ্ছে। এটির অনেক রকমের খারাপ
নেতিবাচক প্রভাব আছে। তাতে আমাদেরকে এই উচ্চ ফলনশীল কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক জৈব পদ্ধতির তুলনায় রাসায়নিক পদ্ধতির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। তাতে আমাদের স্বল্পকালে হয়তো এখন উৎপাদনশীলতা বাড়ছে। উৎপাদনশীলতা বাড়ার কারণে কম জমিতে আমরা বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছি। এটি আমাদের একটি সাময়িক সান্ত্বনা। কিন্তু এই ক্রমাগত যে রাসায়নিক প্রযুক্তির যে ব্যবহার, এই ব্যবহারের কারণে আমাদের খাদ্যের যে গুণগত মান, তার যে স্বাদ, তার যে প্রকৃতি, এগুলোর ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। আমাদের খাদ্যের যে প্রাকৃতিক স্বাদ আগে ছিল, এখন থেকে ধরো 20 বছর আগে, সেই স্বাদ এখন আর খাদ্যের মধ্যে নাই। আমাদের সব দিকেই এই সব রাসায়নিক প্রযুক্তির কারণে, ক্রমবর্ধমান মুনাফার পিছনে ছুটার কারণে, যেহেতু জনসংখ্যা কম, আমাদেরকে বেশি বেশি মুনাফা অর্জন করতে হবে জনসংখ্যা বেশি হওয়ার কারণে। সেই কারণে আমাদেরকে এই বাড়তি জনসংখ্যার কারণে একদিকে আমাদের কৃষি জমির উপরে চাপ পড়ছে, আমাদেরকে হাইব্রিড বা উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে গিয়ে ফসলের যে গুণগত মান, স্বাদ, সেগুলো ধ্বংস হচ্ছে। আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আমাদেরকে আমদানির উপর নির্ভরশীল হতে হচ্ছে, এবং তাতে আমাদের যে লেনদেনের যে ভারসাম্যহীনতা, সেটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, এবং যদি নিয়ন্ত্রণ করা না যায় বা নিয়ন্ত্রণ করতে আমরা আশানুরূপ না পারি, তাহলে যেটি করতে হবে সেটি হলো এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে, যেন জনসংখ্যার আমাদেরকে দেশের বাইরে জনসম্পদ হিসাবে আমরা রপ্তানি করতে পারি। দেশের বাইরে হলেও যেন তারা কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে এবং তারা দক্ষতার সাথে দেশে উৎপাদন বাড়াতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা সাপোর্ট দেবে। তো সেটা অনেক সময় হয়ে ওঠে না। সেই জন্য আমাদেরকে, যেহেতু আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, আমাদের জায়গা কম, সেই জন্য আমাদেরকে জনসংখ্যাকে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখাটাই আমাদের জন্য নিরাপদ। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, সেটা হলো আমাদের যে লেনদেনের যে প্রতিকূলতা, এটা কাটিয়ে ওঠার জন্য আমদানি বিকল্প নীতি এবং রপ্তানি প্রসারের নীতি, এই দুটির মধ্যে কোনটি অধিক কার্যকর? যেটি আমি শুরুতেই বলেছিলাম যে এটি একটি বিতর্ক, আমাদের অর্থনীতিতে প্রতিষ্ঠিত একটি বিতর্ক। এই বিতর্কের একদিকে যারা পালের মধ্যে হাওয়া দিচ্ছে তারা হলেন IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। আমরা সবাই জানি যে আমরা এখন একটা মুক্তবাজার অর্থনীতির যে হাল, যে বাতাস, সেই বাতাসের মধ্যে আছি, তুমুল স্রোতের মধ্যে আছি। সেই স্রোতটা হলো এখন সারা বিশ্বে মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ বাণিজ্য উদারীকরণ। বাণিজ্যের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো রকমের যে সরকারি হস্তক্ষেপ, সেটি কাঙ্ক্ষিত নয়। বিশ্বব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক এর নেতৃত্বে বর্তমানে যে অর্থব্যবস্থা, আন্তর্জাতিক অর্থব্যবস্থা চলছে, তাতে বাণিজ্য উদারীকরণ, আমদানির উপরে সকল রকমের যে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ, সেগুলোকে শিথিল করার যে স্রোতের মধ্যে আমরা আছি, সেখানে এসে আমাদেরকে এই যে বিতর্কটা, আমরা কোনটি গ্রহণ করলে অধিক কার্যকর হবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। তো যাই হোক, আমরা এই বিষয়টি আলাপ করার জন্য আমরা ধারাবাহিকভাবে কথাগুলো এভাবে বলতে পারি যে আমাদের যে বিশাল যে ঘাটতি আছে, ক্রমবর্ধমান ঘাটতি, এই ঘাটতিতে আমাদের কৌশলটা কি হবে? কৌশলটা দুইটা, যেটা বললাম, একটা আমদানি বিকল্প কৌশল আর একটা রপ্তানি উন্নয়ন কৌশল। এর মধ্যে বাণিজ্য বিকল্প যে কৌশলটা, সেটাকে বলা হয় অন্তর্মুখী কৌশল। অন্তর্মুখী অর্থাৎ আমরা দেশের বাইরে টাকা পাঠাবো না, দেশের ভিতরেই রাখবো। রপ্তানি আমদানি না করে আমদানি বিকল্প দ্রব্য দেশেই উৎপাদন করব। আর যদি এটা না করতে পারি, আমরা যদি রপ্তানি প্রসার কৌশলে যাই, সেটা হলো বহির্মুখী কৌশল। অর্থাৎ আমদানি যেটা করছি সেটা করতে থাকি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা রপ্তানি দ্রব্য যেটাতে আমাদের সুযোগ আছে, যেটা অ্যাডাম স্মিথ বলেছিল তার পরম যে বাণিজ্য নীতি, যেই জাতির যেই দ্রব্য উৎপাদনের পরম সুবিধা আছে, সেই দেশ সেই দ্রব্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। তাহলে সেই কৌশলে আমাদের যেই দ্রব্যটি উৎপাদনের কলা কৌশল বা আমাদের ফ্যাক্টর গুলো প্রাচুর্য আছে, আমরা সেটি রপ্তানির উপরেই গুরুত্ব দিই। এটা একটা কৌশল, সেটার নাম হলো আমাদের বহির্মুখী কৌশল। এখন এই দুটি কৌশলের মধ্যে আমরা
কোনটিকে গুরুত্ব দেব। এর মধ্যে আমদানির পরিবর্তে আমরা যদি এটার প্রতি যদি অধিক গুরুত্ব দিই, তাহলে আমাদেরকে আমদানিকে ঠেকাতে হবে, এবং ঠেকানোর জন্য আমাদেরকে শুল্ক, কোটা, লাইসেন্স প্রথা এগুলো আমাদেরকে প্রয়োগ করে আমদানিকে আমাদেরকে নিরুৎসাহিত করতে হবে। এবং একই সাথে রপ্তানির উপরে ভর্তুকি দিয়ে রপ্তানিকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। তো এখন আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF যারা, তারা যে বিশ্বায়নের যে বাতাসের কথা বললাম তোমাদেরকে, বিশ্বায়নের যে হাওয়া, সে হাওয়ার মধ্যে তারা সবসময় আমদানি বিকল্প যে কৌশলটা, সেই কৌশলটাকে নিরুৎসাহিত করে। অন্যদিকে রপ্তানি উন্নয়ন যে কৌশল, সেটাকে উৎসাহিত করে। তাদের মতে আমদানি বিকল্প যে নীতি, সেটা যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটি আন্তর্জাতিক বাণিজ্যকে সীমিত করবে। আর আন্তর্জাতিক বাণিজ্য যদি সীমিত হয়, তাহলে স্বল্প উন্নত রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো বিশ্বব্যাংক এবং IMF এর যুক্তি। এবং সেই ক্ষেত্রে তারা মনে করে যে আমদানি বিকল্প নীতি নয়, বরং রপ্তানি প্রসারের যে নীতিটা, সেটা অধিক কার্যকর। সেটি অধিক কার্যকর। এবং বাংলাদেশে আমাদের যারা অর্থনীতি বিশ্লেষক যারা, তাদের মতো একটা গুরুত্বপূর্ণ অংশ যারা এই কৌশলের সাথে একমত, তারা রপ্তানি উন্নয়ন কৌশলের পক্ষে তাদের নানা যুক্তি উপস্থাপন করে। কিন্তু যারা যারা অপেক্ষাকৃত কম উদার, যারা সংশয়বাদী, পজিটিভ অর্থে, আমি খারাপ অর্থে বলছি না, সংশয়বাদী, যারা ঠিক রপ্তানি করেই, কারণ এই রপ্তানিটা আসলে আমরা যে করব, সেটার উপরে পুরোপুরি কর্তৃত্ব আমাদের নাই। আমরা আমাদের দ্রব্য সামগ্রীকে আমরা অনেক উন্নত করে উৎপাদন করতে পারি, কিন্তু তারপরে রপ্তানি যে সবসময় হবে এমন কোনো গ্যারান্টি নাই। কারণ এই যে আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করলাম যে আমাদের করোনার কারণে সারা বিশ্বের যে বাণিজ্য, সেই বাণিজ্য যখন বন্ধ, তাহলে আমরা রপ্তানির জন্য আমাদের যে তৈরি পোশাক খাত ছিল, সেটি তৈরি পোশাক খাতে বিপুল পরিমাণ রপ্তানির যে অর্ডার, সে অর্ডার বাতিল হয়েছে, সংকুচিত হয়েছে এই খাতটি। সুতরাং আমরা রপ্তানি পণ্য অনেক টেকসই উৎপাদন করলেও যে আমরা রপ্তানি করতে পারবো, এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা ওই যে একটু সংশয়বাদী অর্থনীতিবিদ যারা, তাদের সাথে আমিও কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমরা যদি আমদানি বিকল্প কৌশলটাকে যদি প্রেফার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে আমাদের যে লেনদেনের যে প্রতিকূলতা, সেটি জয় করার একটা সুযোগ কম্পারেটিভলি বেশি। একটা প্রবাদ আছে যে বল বল বাহুবল, জল জল গঙ্গার জল। আমাদের যে বাহুবল, সে বাহুবলকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমাদেরকে আমদানি বিকল্প যে কৌশলটি, সেই কৌশলের দিকে আমাদেরকে যেতে হবে। এটি আমাদের জন্য অনেক কম্পারেটিভলি অনেক সেফ, একটি নিরাপদ একটি জায়গা। তো যাই হোক, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আজকের যে আলোচনা, এখানে তোমরা যে স্টুডেন্টদের, শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমি একটা কথা বলতে চাই, যে সকল প্রশ্নগুলোর মধ্যে বিতর্ক করার সুযোগ আছে, যেমন এই প্রশ্নটা, যে তুমি কোনটি অধিক কার্যকর বলে মনে করো। তোমরা জানো যে এরকম স্রোতের অনুকূলে নৌকা বাওয়া অনেক সোজা, কিন্তু প্রতিকূলে নৌকা বেয়ে সামনে যাওয়া অনেক কঠিন। কিন্তু যদি নৌকা ইঞ্জিন থাকে, বা যারা হাল ধরবে, তারা যদি অনেক শক্তিশালী হয়, তারা অনেক সময় নৌকার প্রতিকূলেও, স্রোতের প্রতিকূলেও কিন্তু, বাতাসের প্রতিকূলেও কিন্তু নৌকার গতি তুলতে পারে। এখন কোনো শিক্ষার্থী যদি অনেক যুক্তিতর্ক দিয়ে সে যদি মনে করে, বাংলাদেশের প্রেক্ষিতে যদি মনে করে যে আমদানি বিকল্প কৌশলের তুলনায় রপ্তানি উন্নয়ন কৌশল অনেক বেশি কার্যকর, তার যুক্তিগুলো যদি অনেক ক্ষুরধার সম্পন্ন হয়, তাহলে সে স্রোতের প্রতিকূলে লিখেও, বাস্তবতার প্রতিকূলে লিখেও কিন্তু সে পূর্ণ মার্কস পাওয়ার সুযোগ আছে, এবং মার্কস পাবে। তোমরা কেউ কখনো মনে করার কোনো কারণ নাই যে আমদানি বিকল্প নীতি এই পক্ষে না লিখে যদি রপ্তানি উন্নয়নের দিকে যদি কথা বললে নাম্বার পাওয়া যাবে কিনা। মনে রাখবে এরকম, এটি বিতর্কে যদি তুমি জিতে যাও, অনেক চৌকস যুক্তি দিয়ে যদি তুমি বুঝাতে পারো যে আমদানি বিকল্প কৌশলের তুলনায় রপ্তানি উন্নয়ন কৌশলে অধিক ফলপ্রসূ, তাহলে সেটিও কিন্তু কার্যকর হতে পারে। তো যাই হোক, আমরা মূল কথাটি বললাম। এরপরে আমরা আজকের সময় শেষ পর্যায়ে, আমি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করার বিষয় ছিল, সেটি ছিল আমাদের রপ্তানি উন্নয়ন